দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে ঈদে নিউজ 24 এর বিশেষ আয়োজন স্যান্ডেলিনা সোপ নিবেদিত অদম্য পাওয়ার্ড বাই বিউটিরা ফেস ওয়াশ। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি এবং এই আয়োজনে আমরা প্রতিবার চেষ্টা করি এমন একজন নারীর গল্প সামনে তুলে ধরতে, যেই নারীদের গল্প আমাদের সবার জীবনকে অনুপ্রাণিত করে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন সানজিদা ইসলাম তুলি, সংরক্ষিত সংসদ সদস্য, বিএনপি। আমন্ত্রণ আপা, কেমন আছেন? আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আমরা একজন অদম্য নারীর গল্প শোনানোর চেষ্টা করছি আমাদের এই আয়োজনের মধ্য দিয়ে। তার আগে আপনাকে একটু ঈদের শুভেচ্ছা জানিয়ে রাখি। নিশ্চয়ই ঈদ ভালো কাটছে, সেই প্রত্যাশা। আলহামদুলিল্লাহ। যেই গল্প আসলে আমরা সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছাতে চাই, সেই গল্প আমরা চাই সাহসের, উদ্যমী মানুষের গল্প আমরা পৌঁছে দেবার চেষ্টা করি। একজন নারী হিসেবে আপনার পথ চলা আমাদের সকলেরই কম বেশি করে জানা। তারপরেও শুরু থেকে বলবো যে আপনি আপনার জীবন দর্শন অথবা জীবন দেখা কিভাবে দেখেন? শুরুটা আসলে এভাবেই করব। সানজিদা ইসলাম তুলি জীবনকে কিভাবে দেখেন? আপনাকেও অনেক শুভেচ্ছা ঈদের, আর এই আয়োজন করার জন্য নিউজ 24কেও অনেক ধন্যবাদ। জীবন দর্শন বলবো না, আসলে কি শিখেছি প্রতিটা ধাপ থেকে, যে ধাপগুলো পার হয়ে আজকে এসেছি। আজকে আমি সানজিদা ইসলাম তুলি, যে পরিচয়টা সামনে আসছে যে সংসদ সদস্য হিসেবে, এটার আগেও আর একটা বড় পরিচয় বাংলাদেশের কাছে আমার এবং বাংলাদেশের বাইরেও আমার, যেটা হচ্ছে মানবাধিকার কর্মী, মায়ের ডাকের সংগঠক, আর হচ্ছে আমি ওয়ান অফ দ্য ভিকটিম ফ্যামিলি, যারা হচ্ছে বলপূর্বক গুম ও বিচার বহির্ভূত হত্যার শিকার যত পরিবার আমরা একসাথে এই প্ল্যাটফর্মে মায়ের ডাকে আছি, আমি তাদেরই একজন। আর ওই একজন কণ্ঠস্বর হয়েই এখন জাতীয় সংসদে হয়তো যেতে যাচ্ছি, যেটার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই সুযোগটা দেওয়ার জন্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। এবং আপনি যদি বলেন যে আমার আজকের তুলি হয়ে ওঠার পেছনে যেই গল্পটা অনেক বড় একটা সময়ের, লম্বা একটা সময়ের গল্প, এই লম্বা সময়ের যুদ্ধটা শুরু হয়েছিল বেড়ে ওঠার পেছনের যেই গল্পটা, এটা অনেক খুবই সুন্দর একটা সময় পার করেছি ওই সময়টায় জীবনের। ছোটবেলায় যেখানে আমার বাবা চাকরিজীবী ছিলেন, এখানকার কমিশনার ছিলেন হাজি মফিজুল ইসলাম, আমার মা গৃহিণী হাজেরা খাতুন টুনি। তো আর আমরা 3 ভাই 3 বোন, সবার ছোট আমি। তো সেই জায়গা থেকে খুব আদরের, সবার খুব আদরের বড় হয়ে ওঠা। এবং আব্বার কাছে যখন আমাদের এটা একটা মহল্লার মধ্যে আমরা থাকি, বড় হয়েছে এখানে, তো সেইখানে দেখেছি যে সবসময় মানুষ আসে যায় বাসায়, বাড়িতে মুরগি ছিল, গরু ছিল, অনেক কিছু ছিল যেগুলো আমার মায়ের করা। হ্যাঁ, সবজি ছিল অনেক। তো তখন জায়গা অনেক বড় ছিল, অনেক বড় ছিল। পুকুর থেকে মাছ ধরছে, সেটাও ছিল যেখানে আপনার দাঁড়ানো, এখানে ভাই বোনদের বেড়ে ওঠাটাই অনেক বড় আমার স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য মনে হয় শিক্ষা। এবং আমি শাইন স্কুল থেকে পাশ করেছি, স্কুল কলেজ আমার। তো স্কুলের এই বিশাল মাঠে খেলতে খেলতেই বড় হয়ে যাওয়া, অনেক শিক্ষা ওখান থেকে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আসলে আমার মনে হয় খুব দরকার সবার জন্য। এটা যে কোনো পরিস্থিতিতে মানিয়ে চলার ক্ষেত্রে এটা অনেক দরকার জানার। সেই জায়গা থেকে আমরা বলবো যে যখন একটু বড় হলাম, আরও বুঝতে শুরু করলাম, তখন ভাইয়াদের যে বন্ধুরা, আমার বড় বোনদের যে বন্ধুরা, তাদের সাথে তাদের গল্প আড্ডা, তাদের আপুরা যখন ইউনিভার্সিটি, আমার বড় বোন যখন ঢাকা ইউনিভার্সিটি যায়, তখন আমি অনেক ছোট, আমার আঙুলে ধরে ধরে ওর সাথে যেতাম। তখন দেখতাম যে এটা ঢাকা ইউনিভার্সিটি আমাকে শেখাতো, চেনাতো। আমার মেজো বোন অনেক গল্পের বই পড়তো, ওর কাছ থেকে শিখতাম, ওখান থেকে ইন্টারেস্ট আসে গল্পের বই পড়ার। ভাইয়ারা গান শুনতো। স্কুলে আপনি কেমন ছিলেন? স্কুলে আমার লাইফের বেস্ট সময়টা আমার স্কুলেই ছিল। আচ্ছা, আমার স্কুলের বন্ধুরা এখন আমার বন্ধু। বাহ! এখন পর্যন্ত আমরা একসাথে, কেজি থেকে যারা বন্ধু। স্কুলের লাইফটা প্রচণ্ড রকম ভালো, কারণ রেজাল্ট আল্লাহর রহমতে ভালো ছিল, আম্মা আব্বা খুব খুশি ছিলেন, সবসময় প্লেসে থাকতাম। বাহ! আরেকটা যেটা ছিল যে প্রচণ্ড বড় একটা মাঠ, আর স্কুলে খেলার জায়গার অভাব নেই। আর আমাদের হাউস করে খেলা হতো, প্রত্যেকটা 4টা হাউস ছিল, তিতুমির, শেরেবাংলা, ইশাখা আর সোনারগাঁ।
তো সেইগুলো সবগুলো মিলে আমাদের হচ্ছে, আমি ছিলাম তিতুমির হাউসে। তো হাউসের মধ্যে একটা হাড্ডাহাড্ডি সবসময় লড়াই হতো, কারা জিতে হ্যাঁ হ্যাঁ, কোন হাউস। সবকিছুতেই, খেলাধুলা, পড়াশোনা, সবকিছুতে। তো খেলাধুলার ক্ষেত্রে স্পোর্টসের সময়টাতে দেখা যেত যে না, সেই ইভেন্টটাতে ছোট্ট সময় থাকে, তো প্রত্যেকটা খেলারই তো গ্রুপ থাকে, ছোট, উচ্চ, ছোট, মধ্যম, বড়। তো প্রত্যেকটা সময়ই ওই গ্রুপটাকে লিড করতে হইতো, কারণ প্রত্যেকটা ইভেন্টের জন্য নাম্বার অ্যাড হতো। রিলে রেস হোক, সেটা 200 মিটার হোক সেটা, তো প্রত্যেকটা জায়গাতে এটা আমি খুব মানে জান প্রাণ দিয়ে চেষ্টা করতাম যেন এটা নিয়ে আসা যায়। এবং যখন জিতে যাওয়ার পরে আমি মাঝে মাঝে এখনো ঘুমের মধ্যে দেখি যে আমি ওই রিলে রেসের লাস্ট ট্র্যাকের ওইটা নিয়ে আমি যে লাল ফিতাটা ধরে ওই পর্যন্ত যাচ্ছি, ওই জিনিসটা এখনো কাজ করে ভিতরে আসলে। এইটা আমাদের বেড়ে ওঠার ক্ষেত্রে আমাকে মনে হয় অনেক বেশি কনফিডেন্স দিয়েছে জীবনে পরের দিকে চলার ক্ষেত্রে। কারণ আমাদের মধ্যে জড়তাটা একটু কমই থাকে আমি দেখেছি। তার ইউনিভার্সিটিতে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তো সেই কর্মক্ষেত্রে যাওয়ার আগে মেডিকেলে হয়েছিল, ঢাকা ইউনিভার্সিটি হয়েছিল, বাট ওই জায়গাটায় গিয়েছিলাম কারণ আমার মনে হয়েছিল যে এটা আমার জন্য ইন্টারেস্টিং। তো তারপরে সেই সেক্টরে কাজ করলাম, ফ্যাক্টরি সবখানে, অনেক মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে 18 বছর কাজ করলাম। সেই জায়গাগুলো থেকে আসলে আমরা যে নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটা মেয়ের যা দরকার, নারীর যা দরকার, সেই কনফিডেন্সটা গ্রো আপনারা পেয়েছেন। আপনার ভাইয়ের সাথে আপনার স্মৃতি, বা ভাই বোনদের সাথে আপনার নিশ্চয়ই স্মৃতি আছে, যাকে হারিয়েছেন, যাকে খুঁজে পেতে এত লম্বা পথ চলা, যাকে খুঁজে পেতে মায়ের ডাক এবং অসংখ্য মানুষের না খুঁজে পাবার যে কষ্ট, সবগুলো মানুষের একসাথে ঠাই যেই প্ল্যাটফর্মে হলো। এই ভাইয়ের সাথে আপনার স্মৃতি কেমন, মজার কোনো স্মৃতি মনে পড়ে? সুমন ভাই, আমার ভাই, 2013 সালে সুমন ভাইকে হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তুলে নিয়ে যায়, তার সাথে আরো 7 জন। এরপর থেকে তো ভাইয়ের সাথে এরপর থেকে আর আমার কোনো স্মৃতি তৈরি হয়নি। তার আগে পর্যন্ত, তার আগের একদিন আগেও আমার ভাই এসেছিল বাসায়। ওটা হচ্ছে শেষবার ভাইকে যখন দেখি, তখন আমি প্রেগনেন্ট ছিলাম। তো ভাইয়া আসার পরে, যেহেতু এটা ইলেকশন পূর্ববর্তী সময় ছিল, 2013 4th of December ওদেরকে নিয়ে যায়, ও 2 দিন আগে আসে। আর এটা হচ্ছে ঠিক 14 যে 5ই জানুয়ারি ইলেকশন হয়েছিল তার পূর্ববর্তী সময়টাতে দেশে ব্যাপকভাবে যে গুম খুন হয়, আমার ভাইয়ে ওয়ান অফ দেম। তো সেই দিন হচ্ছে আমাদের যেটা হতো, সুমন ভাইয়া ছিল আমাদের সব ভাই বোনদের মধ্যে হচ্ছে, ওকে আমাদের খুব যত্ন করে রাখতে হতো। কেন? ওর কিছুতেই ঠান্ডা লেগে যায়, ওর কিছুতেই আসলে ঘুম হলো না, জ্বর উঠে যাচ্ছে, মানে একটু গরমে অ্যাজমার প্রবলেম ছিল, আমারও আছে। তো অ্যালার্জিক এই প্রবলেমগুলো ভাইয়াকে আমাদের দেখা যাচ্ছে, আর অনেক বেশি সময় ও বাইরে থাকে, কারণ রাজনীতি করে। আব্বার পরে ওকে আমি রাজনীতিতে দেখেছি, সেখান থেকে আমি দেখছি ও মানুষের সাথে কত সুন্দরভাবে মিশে, মানুষের যে কোনো কিছুতে সেই যায় এগিয়ে। এবং আমার এই যে এই এলাকাতে এমন কেউ নাই যে সুমন ভাই তার জন্য ভালো কিছু করে নাই। তো এই যে একটা ভালো সংগঠক, এটাই তাকে বানিয়েছে। এবং সুমন ভাই ডাক দিলে হয়তো 1000 লোকও চলে আসে। হ্যাঁ, তো এইটাই কিন্তু আসলে তার মানে টার্গেটেড হয়েছিল এই কারণেই যে এই মানুষগুলো থাকলে হয়তো ওই যে স্বৈরশাসক যারা ছিল, স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য, তাদের জন্য সমস্যা ছিল। এই জন্য তাদেরকে প্ল্যান করে আসলে গুম করা হয়েছে। ভাইয়ার সাথে আমাদের ভাই বোনদের যে সম্পর্ক, পিঠাপিঠি, তো আমরা ছোটবেলা থেকে এখানে মেলা হতো, তো ভাই আঙুলে ধরে ধরে নিয়ে যেতে হবে, মানে কোনো উৎসব হয় যখন, মেলা হয় যখন, ঘুড়ি উড়ানো হয়, উৎসব হয়, এগুলাতে ভাইয়ের হাত ধরে ধরে, আমার 3 ভাই, শ্যামল ভাই, সুমন ভাই, রিমন ভাই, তো তারা খুব আদর করতো। বাড়িতে বিড়াল টিড়াল সব ছিল, ওইগুলো নিয়ে আমরা সবাই একসাথেই খেলতাম। কিছু কিছু ছবি রয়ে গেছে এখনো। তো সুমন ভাইয়ার থেকে যেটা, মানুষের সাথে প্রচণ্ড ভালো সুন্দরভাবে মিশতো, মানুষকে বুঝতো, মানুষকে করার জন্য যে মনটা লাগে, ওইটা সুমন ভাইয়ের ছিল। সুমন ভাইকে আমি করতে দেখেছি মানুষের জন্য, সেইটা আমি সুমন ভাইয়ের কাছ থেকে শিখেছি। আরেকটা যেটা, যে এই যে ছোট্টবেলায় যে এলাকাতে কোনো অনুষ্ঠান পার্বণ যেটাই হোক না কেন, সবার সাথে একসাথে থাকা, ছোট ছোট মাটির হাঁড়ি, ওগুলোর পোটলা পাওয়া যেত, ওটা কিনে এনে দিত, প্রত্যেকবার মেলা থেকে কিনে এনে দিত ওটা।
যেখানে যেটা চুরি পাবে সেটা নিয়ে আসবে, যেখানে বেড়াতে যাবে যদি কোনো কিছু পায়, এটা যদি ফুলও হয় সেটা নিয়ে আসবে, বোনদের জন্য, মার জন্য নিয়ে আসবে। প্রত্যেকটা পরিবারের সদস্য কি হলো, ও কেন, ওকে মন খারাপ কিনা, হ্যাঁ সেই জিনিসটা আমার ভাই থেকে দেখেছি। আমার ভাই প্রতিদিন, আমার মার যখন একটু শরীর খারাপ, মা কি চুলার পাড়ে গেল কিনা, মাকে আবার 12টার সময় ফোন দিয়ে জিজ্ঞেস করতো। আমার মা বারবার এটা মনে করে যে আমার ছেলে আমাকে যেখানেই থাকুক ফোন দিয়ে 12টার সময় জিজ্ঞেস করতো যে মা তুমি কি চুলার পাড়ে গেছো, তুমি কি গরমের মধ্যে আছো। মানে আমার মাকে এরকম আসলে কম হয়, এরকম সন্তান, এরকম ভাইও খুব কম হয়। আমরা আরো কথা বলবো, তবে তার আগে আমাদেরকে একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন স্যান্ডেলিনা সোপ নিবেদিত অদম্য নারী, পাওয়ার্ড বাই বিউটিনা ফেস ওয়াশ। একটা ছোট্ট বিরতির পর ফিরছি। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন স্যান্ডেলিনা সোপ নিবেদিত অদম্য নারী, পাওয়ার্ড বাই বিউটিনা ফেস ওয়াশ। আমরা আরো একবার আমাদের গল্পে ফিরে যাব। এই 2013 সালের পর মানে আপনাদের পারিবারিক অবস্থা, আপনি অসংখ্যবার এটা নিয়ে কথা বলেছেন, আমরা জানি। কি পরিমাণ মানসিক ট্রমার মধ্য দিয়ে আপনাদেরকে যেতে হয়েছে সেটা নিশ্চয়ই আমরা অনুভব করতে পারবো না, তবে চিন্তা করতে পারি। আপনি এই পুরো সময়টাতে, আপনি যখন এই সময়টা পার করেছেন, দিনের পর দিন, রাতের পর রাত, আপনি এবং আপনার পরিবারের সদস্য আপনার ভাইকে খুঁজেছেন, সরকারি অফিসের সামনে বসেছিলেন লম্বা সময় ধরে। একটু বলবেন যে তখন আসলে আপনাদের মানসিক যেই অবস্থাটা, সেটা থেকে বের হয়ে আসা বা সেই জার্নিটা আসলে কেমন ছিল, মানে কতখানি কঠিন ছিল সেটা তো আসলে জিজ্ঞেস করতে পারছি না। একটা এখানে যে ট্রমাটা কাজ করছে যে রাষ্ট্রীয় বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা তুলে নিয়ে গেল, এবং তুলে নিয়ে যাওয়ার পর থেকে আমার মারা যখন থেকেই র্যাব অফিসে যোগাযোগ করছে এবং ডিফারেন্ট ল এনফোর্সমেন্ট এজেন্সির সব অফিসে যাচ্ছে, অ্যাপ্লিকেশন দিচ্ছে, কেউ কিছু বলছে না এবং কোনো ইনভেস্টিগেশন করছে। তো আমার দেশের মধ্যে দাঁড়িয়ে আছি, আমার দেশের মধ্যে আমাদের ট্যাক্সের টাকায় যেই বাহিনী চলে, সেই বাহিনীর লোক আমার ভাইদেরকে তুলে নিয়ে গেল, যে বাহিনীর আমাদের নিরাপত্তা দেওয়ার কথা, সেই বাহিনীর লোক তুলে নিয়ে গেল, এবং আমার দেশের কেউ এটার বিচার করছে না, ইনভেস্টিগেশন করছে না। আমি কোথায় আছি, আমরা কোথায় আছি, আমার ভাইরা কোথায় আছে, কিছু জানতে পারছি না, কিছু জানার কোনো সুযোগ নাই। এবং আমরা এই যে আমরা বলে যাচ্ছি, আওয়াজ তুলে যাচ্ছি, বছরের পর বছর চলে যাচ্ছে, কারো কোনো ভ্রুকুটি নাই, সরকারের কোনো দায়িত্ব নাই, মানে তারা যে বলবে তাদের কোনো মানে একেবারেই চুপ। এই সংগঠনটা কিভাবে আপনি মনে হলো যে আমি এই সংগঠনটা বানাতে চাই? সংগঠনটা না আসলে যখন আম্মা দেখলো যে কোনো রেসপন্স নাই, ইনভেস্টিগেশন নাই, জিডি নিচ্ছে না, মামলা নিচ্ছে না, তখন আম্মার কাছে মনে হলো যে এইটা কি। তখন আমরা প্রথম আসলে পরিচিত হই, গুম কি, গুম এই শব্দ, এটা এরকমভাবেই হয়, মেকানিজমটা কি, সেইগুলোর সাথে। তখন আম্মা এই যে 8টা পরিবার সহ আমার ভাইয়ের সাথে যে 8জনকে গুম করা হয়েছে, সেই 8টা পরিবার মায়েরা প্রথম দাঁড়ায় প্রেস কনফারেন্সে, একটা প্রেস ক্লাবে একটা প্রেস কনফারেন্স করে, আমার ছেলেদেরকে ফেরত চাই, সরকারের কাছে অনুরোধ করে বলে। মায়েরা শুধু কানলো সেদিন, শুধু কেঁদেছিল তারা। তো সেই কান্নাও আসলে কারো কাছে পৌঁছায়নি, তাদের কান্নাটাও কারো কাছে পৌঁছায়নি। পুরো জার্নিটাতে নিশ্চয়ই আপনাকে নানা রকম বাধা বিপত্তি আপনাকে পার হতে হয়েছে। সেই জায়গা থেকে একটু বলবেন যে মানে সবচেয়ে বড় বন্ধুর সময় কখন কাটিয়েছেন, যেই সময় মনে হয়েছে আমি বোধহয় আটকে যাচ্ছি? হ্যাঁ, বন্ধুর সময় একটা ছিল যে, একটা বলবো না, আমি বলবো যে আমরা না পুরো জার্নিটাই তো অনেক কঠিন আসলে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার বাড়ির সামনের এমন কোনো দিন নাই যে আমাকে মনিটর করা হচ্ছে না, আমাকে ইন্টেলিজেন্স দ্বারা আমাদেরকে ঘেরাও করে রাখা হচ্ছে না। কেউ বাড়িতে আসলে, কোনো সাংবাদিক বাড়িতে আসলে, কোনো আরও মানবাধিকার কর্মীরা বাড়িতে আসলে, বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে যদি কেউ আসতো, তাদেরকে ব্লক করা হতো। আমরা জানি আপনি ডয়েচে ভেলেতে ইন্টারভিউ দিয়েছেন, আপনি বিবিসিতে ইন্টারভিউ দিয়েছেন, আপনি জেনেভায় গিয়ে কথা বলেছেন। এই বিষয়গুলো কিভাবে আপনি অর্গানাইজ করেছেন, কথা বলেছেন, এবং তখন কথা বলার পর আপনার কোনো অসুবিধা হয়েছে কিনা? এই সময়কালটাতে দেখা যেত যে প্রত্যেকটা পরিবারকে মাল্টিপলভাবে হ্যারাসমেন্ট করা হতো, শুধুমাত্র একটা বাহিনী দ্বারা না। ইটস লাইক পুলিশ, এনএসআই, সিভিল ড্রেস,
আদার ফোর্সেস, সবাই মাল্টিপল ওয়েতে দেখা যায় তার বাড়ির সম্পত্তি ক্রোক করতে আসছে, তার অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে এসছে, সাদা কাগজে সই নিতে আসছে যে তার সন্তান পালিয়ে গেছে সেইখানে সই করে দেওয়ার জন্য। এটা হয়েছে মানে কয়েক শবার, আমি বলবো মাল্টিপল টাইমস এই ফ্যামিলিগুলোকে এটা পার করে আসতে হচ্ছে। এরপরেও আরেকটা যেটা বাধা, যদি কোনো পুরুষ বা কেউ থাকে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো, তুলে নিয়ে যেয়ে আপনার আবার বড় ভাইকেও ভাইকেও সম্ভবত নিয়ে তুলে যাওয়া নিয়ে হয়েছিল। যাওয়া হচ্ছে। ভাইয়াকে নেওয়ার, সুমন ভাইকে নেওয়ার 1 মাসের মাথায় আমার বড় ভাইকে তুলে নিয়ে গিয়েছিল। আমার বড় ভাইকে ইন্টারিম গভর্নমেন্ট আসার পরেও তুলে নিয়ে গিয়েছিল একবার আর্মিরা। তো আমি যখন জিজ্ঞেস করলাম আমার ভাই, তখন আমাদের কারণ একটা বড় এক্সিবিশন হচ্ছিল গুমের উপরে। তো এটা হচ্ছে কিন্তু 5 আগস্টের পরের কথা বলছি, 30 আগস্ট ওটা। সেই সময়টাতে আমার বড় ভাইকে তুলে নিয়ে গেল, আর্মির 2টা ভ্যান আসলো, বাড়ি তন্ন তন্ন করে কী সব খুঁজছে। তো যখন নিয়ে গেল আমি তো বললাম যে আপনার যদি কিছু জানতে হয় আমার থেকে জানেন, কারণ গুমের এক্সিবিশনটা আমি করছি। সেটা হচ্ছে জাতীয় জাদুঘরে করেছিলাম, এবং এখানে অনেকজন যারা গুম হয়েছিল তাদের বক্তব্য আসছে, বিচার চাই, ওই সত্যগুলো সামনে আসা শুরু হয়েছে, ইটস এ ম্যাসিভ প্রেশার। তো এই কারণে তারপরে আমাকে 45 মিনিটের মধ্যে ওই দপ্তর থেকে জানানো হলো যে ও ভুল হয়েছে, ওনারা নিয়ে আসছে আপনার ভাইকে। কিভাবে করে এই ভুলগুলো হয়? এখনো এত ত্যাগ, জুলাইয়ের পরেও এই ভুলগুলো কিভাবে হয়? এবং আমার ভাইকে 1 ঘন্টার পরে এসে বাসায় দিয়ে গিয়েছিল। সানজিদা ইসলাম তুলি, আপনি যখন এই কাজগুলো করছেন তখন আমরা জানি যে আমরা সবাই ব্যক্তিগতভাবে কোনো না কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত। আপনি নিজেও একটা প্রতিষ্ঠানে ছিলেন। এই কাজগুলো আসলে যখন আমরা করতে যাই তখন নানা রকম প্রেশার আসে, নিশ্চয়ই আপনার চাকরি জীবনেও সেরকম। হ্যাঁ, একটা বাধ্যবাধকতা ছিল যে আপনি আসলে কতটুকু কথা বলতে পারবেন, কতটুকু কথা বলতে পারবেন না, কোন টাইমটাতে ওইখানে যেতে পারবেন, বিকজ আমার ইন্টারন্যাশনালি অনেক জায়গায় যেতে হতো। তো তারপর তো আমি চাকরি থেকে বের হয়ে আসি 2021 সালে। আপনি সিদ্ধান্ত নেন যে আপনি এই কাজটা। অবশ্যই, কারণ এটা টাইমটা এমন একদম দেয়ালের পিঠ থেকে যাচ্ছিল যে কোনো কিছুই হচ্ছে না। কিন্তু সেখানে তো কোনো আশা কি আপনার ছিল? আপনারা কি জানতেন কিছু? একটা আশা ছিল যে যদি আমরা যদি পরিবর্তন আনতে পারি, তাহলে, আর যদি সরকার পতন হয় তাহলে হয়তো আমার ভাইরা কোথাও আছে, কারণ আমরা এটা কখনোই চিন্তা করি না তারা নাই, এটা আমরা কখনো ভাবতেও পারি না। হয়তো তারা কোনো আয়না ঘরে আছে, কারণ আয়না ঘরগুলোর বর্ণনাগুলো ইতোমধ্যে আমরা পাওয়া শুরু করলাম। কোনো সিক্রেট ডিটেনশন সেলে আছে, সেটা আমাদেরকে বের করে আনতে হবে। তো ওই আশাটা ছিল আমাদের, কোথাও হয়তো পাওয়া যায়। কোথায় হয়তো পাওয়া যায়। কিন্তু 5 তারিখে কিন্তু সবাই বিজয় মিছিল করেছে। আমি বিজয় সরণি পর্যন্ত ছিলাম। প্রথম বিজয় মিছিলটা প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে দিয়ে আমরা গিয়েছিলাম, এখান থেকে ট্যাঙ্ক মাঝখান দিয়ে আমাদেরকে জায়গা করে দিয়েছিল। তো সেখান থেকে আমরা প্রথম যাই ডিজেফাই আয়নাঘরের সামনে। আমাদের বিকেলের মধ্যে চিন্তাটা ছিল ভাইরা কোথায়, ওদেরকে তো বের করতে হবে। সবগুলো জায়গায় খোঁজা, সবগুলো পরিবারের মধ্যে এটা শুরু হয়ে গেল। আমাদের তখন আশা ছিল, অনেক আশা। বাচ্চারা যারা বাবাদেরকে দেখে নাই, যাদের স্মৃতি নাই, তারা বাড়িতে বিছানা ঠিক করে রেখে যে তুলি ফুপুরা যাচ্ছে, বাবাদেরকে নিয়ে আসবে, বাবাদেরকে নিয়ে আসবে। মায়েরা বসেছিল সবাই বাড়িতে মোড়ায় করে, টুলের মধ্যে মোড়ায় চেয়ারে বসেছিল বারান্দায়, যে ওরা তো বাইরে হয়ে গেছে, ওরা তো নিয়ে আসবে কোনো খবর। তারপর 3 জন কিন্তু আয়নাঘর থেকে বের হয়েছে, আপনারা জানেন, পরের দিন। আমাদের ভাইদের কোনো খবর আর পাচ্ছি না, এবং দিন গড়াচ্ছে। পরে একটা ইনকোয়ারি কমিশন গঠন করা হয় গুমের ক্ষেত্রে, আইসিটি ট্রাইব্যুনাল করা হয়, যেখানে বিচার করা হবে এই ঘটনাগুলার। আজ অবধি যেই মানুষগুলোকে গুম করে ফেলার পরে তারা ফেরত আসেনি, যারা আমার ভাইদের মতো অ্যাপ্রক্সিমেট 300 মতো, সেইগুলার কোনো তথ্য কিন্তু এখনো সামনে আসেনি। যদিও আমরা আমাদের প্রত্যেকের তরফ থেকে প্লেন্টি অফ এভিডেন্সেস তাদের কাছে প্রডিউস করা হয়েছে। তো অভ্যুত্থান, এই যে আমার হাজারো ছাত্র জনতা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সারা গণমানুষ নেমে এসেছিল সেদিন। হাজারো প্রাণের বিনিময়ে আমরা যে পরিবর্তিত বাংলাদেশে দাঁড়িয়ে আছি, পেলাম। আমি এটাকে আসলে বিপ্লব বলি না, আমি এটাকে আরেকটা স্বাধীনতাও বলি না। আমি তো স্বাধীন হইনি, আমি তো বিজয় এনে দিতে পারিনি আমার মাকে। আসলে
আপনাকে সবসময় এই পুরো পথ চলার ক্ষেত্রে কি সবচেয়ে বেশি সাহস জুগিয়েছে? কি শক্তি নিয়ে আপনি এত দূর পর্যন্ত আসলেন? আমি তো হচ্ছে আমার মনে হয় যে আমি যদি কখনো আমার সাথে এমন কিছু হতো, আমার ভাই যদি থাকতো, সে হয়তো আমাকে বের করে নিয়ে আসতো। আমার ভিতরে এটাই কাজ করে সব সময় যে আমি কেন আমার ভাইকে বের করতে পারছি না। আমার দেশের মাটিতে, আমার দেশের কোনো জায়গায় যদি আমার ভাইকে নিয়ে যাওয়া হয়, সেই সত্যটা এখন পর্যন্ত আমি কেন বের করে আনতে পারছি না? আমি তো জীবিত, আমি তো নিঃশ্বাস নিচ্ছি, আমি তো বেঁচে আছি। আমার ভাইয়ের কি হয়েছে সেই জিনিসটা আমার এই জীবনের তাহলে আমার আর অন্য কোনো কাজগুলোর আসলে কোনো মানে বা সার্থকতা কি আছে কিনা। আমি যদি নাই হয়ে যেতাম, আমি বারবার বলি, আমি যদি আমার সাথে যদি এটা হতো, আমাকে কেউ ধরে নিয়ে গেল বা আমাকে কেউ তুলে নিয়ে গেল, আমার মনে হয় আমি যদি মাটির নিচে পানির নিচে থাকতাম, আমার ভাই সেখান থেকে আমাকে বের করে নিয়ে আসতো। আমাদেরকে এই জিনিসটা ঘুমাতে দেয় না আসলে। আমাদেরকে এই জিনিসটা, আমি যদি বিছানায় বসি আমার মনে হয় কোনো ফ্লোরে আমার ভাইকে রাখা হয়েছিল। শীতের রাতে আমার ভাইকে কোন কাপড়টা তার কাছে ছিল। শেষবার আমি যে বললাম ভাই এসেছিল 2 দিন আগে, তখন ভাইকে একটা হুডি, শীতের রাত তো, ডিসেম্বর মাস, একটা হুডি পরাই দিয়েছিলাম। তো হুডির পকেটে 10,000 টাকা, খুব বেশি টাকা থাকে না আমাদের কাছে, 10,000 টাকা মুঠ করে এটার ভিতরে দিচ্ছিল। তো বাইরে বাইরে থাকো, একটু খেও, কিছু থাকুক সাথে। ওই 4 ডিসেম্বর রাতে ওই হুডিটাই পরা ছিল। আমাদের দ্বিতীয় আরেকটা বিরতি আমরা একটু নিয়ে আসি। দর্শক, আপনারা দেখছেন স্যান্ডেলিনা সোপ নিবেদিত অদম্য নারীর গল্প, পাওয়ার্ড বাই বিউটিনা ফেস ওয়াশ। আরও একটা বিরতি, তারপরে আবারও গল্পে ফিরছি। দেখছেন স্যান্ডেলিনা সোপ নিবেদিত অদম্য নারীর গল্প, পাওয়ার্ড বাই বিউটিনা ফেস ওয়াশ। আমরা আমাদের সঙ্গে আজকের যে অতিথি সঞ্জিদা ইসলাম তুলি, আমরা আরও একবার তার সঙ্গে গল্পে ফিরে যাব। এই যে দীর্ঘদিন ধরে আপনি এই সংগঠন পরিচালনা করেছেন, মানে সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে একটা সংগঠন পরিচালনা করা, সরকারের বিরুদ্ধে কথা বলা, নিখোঁজ স্বজনদের খোঁজা সহজ ছিল না সেই পথটা, যে গল্প আমরা শুনলাম। কিন্তু দীর্ঘদিন ধরে এই পুরো সংগঠনটাকে পরিচালিত করতে গিয়ে আপনি এবং আপনারা পারিবারিকভাবে মানে কত নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন কখনো হয়েছেন কিনা? সবটা সময়, পুরাটা সময়ে, এই যেমন একটা অর্গানাইজেশন যখন মানবাধিকার নিয়ে কাজ করে, তাদেরকে যে রেজিস্ট্রেশন হয়, আমাদেরকে রেজিস্ট্রেশন করতে দেওয়া হয়নি কখনো। আমরা কোনো প্রোগ্রাম করতে গেলে, যে আপনাকে বললাম, কোনো ভেন্যু দেওয়া হতো না। আমাকে রাস্তায় দাঁড়াতে গেলেও সেখান থেকে 1000টা পুলিশ ব্যারিকেড দিয়ে হয়তো সরায় নিয়ে চলে যাইতে হতো। ইন্টারন্যাশনালি কোথাও যাব, এয়ারপোর্টে আটকে দেখা যেত যে চেক করছে যে না, আপনি তো ব্ল্যাক লিস্টেড। কেন ভাই, কি করলে ব্ল্যাক লিস্টেড হয়, মানে কি কাজ করলে ব্ল্যাক লিস্টেড হয়? আমি তো টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তো তখন ওরা বলতো না, আপনার যাওয়া নিষেধ আছে। এবং আমাকে 2বার এরকম এয়ারপোর্টে আটকানো হয়েছে এবং আমাকে আলাদা রুমে নিয়ে 1.5-2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারপরে যখন জাতিসংঘ বা কোনোখান থেকে ফোন গেছে, তারপরে আমাদেরকে ছাড়া হয়েছে। তো আমার দেশে আমাদেরকে এইভাবেই থাকতে হয়েছে তখন। আপনি আরেকটু বলে রাখি যে আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ হিউম্যান রাইটস টিউলিপ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। জি, সেই জায়গায় আপনার ভালো লাগা কেমন ছিল? তখন মনে হয়েছে কিনা যে যে কাজটা করছি মানুষ বোধহয় জানছে, মানুষের পাশে দাঁড়ানোর যে চেষ্টা আমাদের আছে, মানুষ হয়তো আমাদের পাশে আমাদের মতো করেই দাঁড়াতে চায়। আপনার সেই জায়গাটায় চিন্তা এসেছিল কিনা? এই ইন্টারন্যাশনালি রিকগনিশনগুলো যখন আসে, তখন এদের সাথে অনেক বছর ধরে তো কাজ করা, তো বিগত সময়ে রিকগনিশনগুলোও আসতে বাধা দেওয়া হতো অনেক জায়গা থেকে। তো যখন নেদারল্যান্ড এম্বাসি থেকে এটা জানানো হলো যে তারা টিউলিপ অ্যাওয়ার্ড দেয়, ওয়ার্ল্ডের 10টা জায়গা থেকেই কান্ট্রি থেকেই সিলেকশনটা হয় এবং তারা ইনভাইটেড থাকে। আমি এই বছর একজন ছিলাম। তো নেদারল্যান্ডে গিয়েছি লাস্ট ডিসেম্বরে। তো অবশ্যই আমার মনে হয়েছে না, এটা একটা অনেক বড় সম্মান। এবং যে 10টা দেশ রিপ্রেজেন্ট করেছে, প্রত্যেকজনেরই কিন্তু এক একজন খুব স্ট্রং ভয়েস, তাদের ওখানে একটা বিরাট পরিবর্তন আনার ক্ষেত্রে, বড় একটা আন্দোলনের ক্ষেত্রে বা একটা এক্সাম্পল ক্রিয়েট করার ক্ষেত্রে। সেই জায়গা থেকে আমি বলতে চাই যে বাংলাদেশকে যে তারা সেই জায়গায় দেখেছে, এটা অনেক বেশি আমাদেরকে গ্রহণযোগ্যতা দেয় আন্তর্জাতিক মহলে। আর আরেকটা যেটা হচ্ছে যে অন্যদের জন্য কাজ করার একটা আমার মনে হয় অনুপ্রেরণা দেয়।
যেই সন্তানটা আমার সাথে দেখে আজকে ইউনিভার্সিটিতে যাচ্ছে, সে হয়তো চিন্তা করবে যে আমিও একদিন সত্যের জন্য হয়তো লড়াই করব। চমৎকার। মানবাধিকার কর্মী হিসেবে লম্বা সময় আপনার পথ চলা, তারপর মূল ধারার রাজনীতিতে আপনার সংযুক্ত, এই জার্নিটা আপনার কেমন, অনুভূতিটাই বা কেমন? রাজনীতির শুরুটা দেখেছি তো বাবার সময় থেকে, ছোটবেলা থেকে দেখা, ভাইয়ের রাজনীতি দেখা। রাজনীতিতে কোনো প্রত্যক্ষভাবে না থেকেও রাজনীতির একটা বিরাট অংশ ছিলাম। যখন আমরা লম্বা সময়। স্বৈরাচার বিরোধী আন্দোলনটা করতাম, আমরা যখন গুম খুনের বিরুদ্ধে আন্দোলনটা করতাম, রাজনীতির একটা বড় অংশ হিসেবে কাজ করেছি। কারণ সরকার পতনের ক্ষেত্রে এটাই প্রথম আমার মনে হয় যাদের কফিনে প্যারেক মারে, প্রথম পেরেকটা আমরাই মেরেছিলাম। এই জায়গাতে একটা প্রশ্ন করব, তবে সেখানে যাবার আগে একটু বলি যে আপনি এবারে নারী এমপি হয়েছেন, আপনার রাজনৈতিক পথ চলার সামনে লম্বা। গুমের বিরুদ্ধে আপনার যে লড়াই, একই সাথে নারী অধিকার রক্ষার ক্ষেত্রে আপনার যে জার্নি, সেটা অব্যাহত থাকবে নিশ্চয়ই। কিভাবে রাখবেন সেটা? প্রথমেই তো আপনারা জানেন যেটা অধ্যাদেশ একটা গুম প্রতিরোধ আইনের জন্য, আর একটা হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনের অধ্যাদেশ, যেটা সেই দুটো নিয়ে অলরেডি আমরা আইন মন্ত্রণালয়ের সাথে কাজ করছি এবং একটা আলোচনা হয়েছে ডিফারেন্ট স্টেক হোল্ডারদের সকলকে সাথে নিয়ে, এবং ইউএনডিপি থেকে শুরু করে সকলে সেখানে ছিলেন। এবং এরকম আলোচনা আমরা আরও 2-3 বার করব, করার পরে অবশ্যই এই আইনটাকে আমরা আনবো পাশ করানোর জন্য। কারণ এইটা আমাদের দাবি। আমাদের বাংলাদেশের যত মানুষ আছেন যাদের পরিবারের সন্তানকে গুম করা হয়েছে, যাদেরকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে, সেই ন্যায় বিচার আদায়ের জন্য অবশ্যই আমরা এটাকে আনবো। এবং এটা আমরা যে আনবো, এটা আমরা সংসদে কিন্তু আমাদের মন্ত্রী পরিষদ থেকেও বলা হয়েছে, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও বলেছেন। এবং আমরা অবশ্যই এটাকে আমাদের অবশ্যই অ্যাড্রেস করবো। এই আইনটা প্রণয়ন যেন করতে পারি, অবশ্যই সেই লক্ষ্যে ফাস্টার গতিতে কাজ করে যাব। আরেকটা যেটা নারীদের অধিকারের ক্ষেত্রে বললেন, প্রথমে আমি বলবো যে নারীদের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার জন্য যা যা করা দরকার, মেয়েরা যে কাজ করে বাড়িতে যাওয়ার সময় আসলে কি নিরাপদ কিনা, যে রাস্তাটাতে লাইট নেই, ছিনতাই হচ্ছে, সেখান দিয়ে মেয়েরা আসলে সেফলি যাবে কিনা, সেই ক্ষেত্রে আমার সামাজিকভাবে কমিউনিটি বা কাউন্সিলিং কমিউনিটি গঠন করার ক্ষেত্রে কি কি উদ্যোগ নেওয়া দরকার, এবং ইমিডিয়েটলি অনেকগুলো হটলাইন সার্ভিসের মাধ্যমে তাকে প্রশাসনের সাথে সংযুক্ত করে ইমিডিয়েটলি যেন এটা বন্ধ করা যায়, সেই উদ্যোগগুলো আমরা ডেফিনেটলি নিব। এবং মেয়েদেরকে শিক্ষিত করার ক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যথোপযুক্ত পরিবেশ আছে কিনা, এবং শিক্ষা পরবর্তী সময়ে তাদেরকে যদি কোনো প্রশিক্ষণের দরকার হয়, সেই প্রশিক্ষণগুলোর ব্যবস্থা আমরা বেসরকারি ও সরকারি উদ্যোগগুলোতে নিতে পারি কিনা, তাদের চাকরির ব্যবস্থাগুলো। আমাদের বেশিরভাগ মেয়েরা কিন্তু কর্মজীবী একদম ওই এলাকায়, এবং আরো মেয়েরা কাজ করতে আগ্রহী। তো সেই জায়গায় আমি ইলেকশনের সময় দেখলাম কিন্তু যে কর্মঘণ্টা কমিয়ে ফেলার মতন মানে প্রস্তাবনা আসে। আমি জানি না জনগণ আসলে এগুলা কিভাবে দেখেছে, মেয়েরা কিভাবে দেখেছে, আমি কখনোই চাইনি। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে মেয়েদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আরও কতটুকু কাজে সহায়তা করা যায়, তাদের নাগালের মধ্যে আনা যায়, সরকারি বেসরকারি কাজগুলোকে সর্বাত্মক সেই চেষ্টাটা থাকবে। নারী নেতৃত্ব তৈরি করার ক্ষেত্রে যদি তাদের কাউন্সেলিং দরকার হয়, সেই ব্যবস্থাগুলো আমাদের করার ইচ্ছা আছে। ক্ষুদ্র ক্ষুদ্র নারী উদ্যোক্তা যারা, তাদেরকেও বিভিন্ন প্রশিক্ষণের পরে যদি সাহায্য যতটুকু করা লাগে, বিভিন্ন সংস্থা আছে এখানে, বিভিন্ন এনজিও কাজ করে, সরকার কাজ করে, সরকারের বিভিন্ন প্রজেক্ট আছে এই ক্ষেত্রে। তো আমি আশা করবো ইনশাআল্লাহ এটার সমন্বয়ের মাধ্যমে যতটুকু এগিয়ে নিয়ে যাওয়া যায় আমরা চেষ্টা করবো সর্বাত্মকভাবে সেই কাজগুলো করার। আর আমরা তো অনুষ্ঠানের একদম শেষের দিকে, একটু আমরা জানবো যে নারী হিসেবে আপনার এই যে এত দূর পথ চলা আসা, এই জায়গাতে আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কে দিয়েছে? আমি যখন বাইরে থেকে কখনো আসি, আমার মা আমার চোখের মুখের দিকে তাকিয়ে থাকে। আমার মা আমার কাছে মনে হয় কিছু জানতে চায় সব সময়। প্রতিদিন আমার মধ্যে এটা কাজ করে যে আমার মায়ের সামনে আসার জন্যে, তার সন্তানের সন্ধান নিয়ে আসার জন্য আমাকে কাজ করে যেতে হবে। আমার মায়ের মতো এখন আমার হাজারো মা, আমার হাজারো পরিবার, সবাই আশা করে আছে
যে আমরা কিছু জানবো, সত্যটা সামনে আনবো। এটা অনেক বেশি আসলে আমাদেরকে সাহস দেয় কাজ করার জন্য, কমিটমেন্টের জায়গাটায় নিয়ে যায়। এবং পৃথিবীর অন্য কিছু দিয়ে আসলে এইটার সাথে তুলনা করা যায় না, যে আপনি আর কোন উদ্দেশ্যে কাজ করবেন। আমরা বাঁচার জন্য কাজ করি, আমরা পরিবারে ভালো থাকার জন্য কাজ করি, ভালো রাখার জন্য কাজ করি। তো পরিবার আছে, আমার সন্তান, আমার ফ্যামিলি আছে, আমার বন্ধুরা আছে, আমার মা বাবা, বাবা নেই, আমার বাবা 2010-এ মারা গেছেন, আমার ভাই বোন সবাই আছেন। সবাই যেন ভালো থাকে, অ্যাটলিস্ট সত্যটা তাদের সামনে আনতে পারি, তাদের সামনে ন্যায় বিচারটা আনতে পারি। বাংলাদেশটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেখানে আরেকটা মা হয়তো হাতে ধরে এসে কাঁদবে না যে আমার সন্তানকে ফিরিয়ে দেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যে সম্মানটা দিয়েছে আমার দেশ, আমার জন্মভূমির জন্য কাজ করার, সংসদ সদস্য হিসেবে নিজের সর্বোচ্চটা দিয়ে, সর্বস্ব দিয়ে যেন সেই দায়িত্বটা পালন করতে পারি। চমৎকার, ধন্যবাদ আপনাকে, আমাদেরকে সময় দিলেন সে কারণে। একই সাথে নিউজ 24-এর পক্ষ থেকে শুভকামনা, আপনার সামনের পথে চলা সুন্দর হোক। ঈদের শুভেচ্ছা আরও একবার, বিদায় নিন। অনেক ধন্যবাদ আর ঈদের শুভেচ্ছা। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের ঈদের বিশেষ আয়োজন অদম্য নারীর আজকের পর্ব। আমরা এমন একজন মানুষের গল্প শুনলাম যে মানুষ শুধু নিজের জন্য না, পৃথিবীতে যত মায়েরা নিজেদের সন্তানদের খোঁজ করতে চায় সকলের জন্য কাজ করতে চান, এবং সেই মানুষটার পাশে থাকতে পেরে, তার গল্প জানতে পেরে আপনি, আমি, আমরা সবাই যেন অনুপ্রাণিত হই, এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, ঈদের শুভেচ্ছা আরও একবার।